বিসমিল্লাহির রহমানির রহিম। আবু মোহাম্মদ এনায়েত করিমের শোক সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানী সংগ্রামী বীর জনতা, নতুন প্রজন্মের সন্তানেরা, মা ও মেয়েরা, শ্রদ্ধেয় সভাপতি, পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় আলমগীর খান মেনু, অন্যান্য প্রিয় নেতৃবৃন্দ, আমার বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, বহুদিন পর এতজন মুক্তিযোদ্ধাকে একসঙ্গে দেখে আমার হৃদয় ভরে গেছে। আমি আজকে গুছিয়ে কথা বলতে পারবো কিনা জানি না। আমি জীবনে কখনো এতটা ভেঙে পড়ি নাই। আমার স্ত্রী যে আমার হৃদয় জুড়ে, এতটা হৃদয় জুড়ে ছিল আমি জানতাম না। ছেলেবেলায় আমি প্রেম করি নাই। এনায়েত করিমের মৃত্যু সংবাদ যেদিন আমার স্ত্রী পেয়েছিলেন, কি যে আফসোস করেছিলেন আমি কাউকে বলে বুঝাতে পারবো না। সরল মানুষ অনেক হয়, কিন্তু নাসরিনের মতো সরল মানুষ খুব বেশি হয় না। আমার ছেলেবেলায় কোনো বুদ্ধি ছিল না, বিদ্যা ছিল না, জ্ঞান ছিল না। বইয়ের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হতো না। আজকাল আমি বই হাতাই, পড়ি। বড় ভাইকে দেখি কখনো বিছনায় শরীর এলিয়ে দেয় না, বই নিয়ে পড়ে থাকে। আমি হয়তো অতটা পড়ে থাকতে পারি না, কিন্তু রাস্তায় কাগজ পেলে আমি তা পড়ে দেখি। এটা আমার দোষও হতে পারে, এটা আমার গুণও হতে পারে। বঙ্গবন্ধু নিহত না হলে আমি মূর্খই থাকতাম। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমি নির্বাসিত জীবন যাপন করেছি, একেবারে কর্মহীন জীবন যাপন করেছি। সেই সময় বই হয়েছিল আমার বন্ধু। আমি 1984 সালে স্বাধীনতা 71 লিখেছিলাম। তার মধ্যে গতি ছিল না, ছন্দ ছিল না, লয় ছিল না, তাল ছিল না। আমি ইদানিং প্রায় 1 বছর যাবৎ, গত 15-20 বছর যা লিখেছি তা আমি পড়ছি, দেখছি, মানুষের সামনে তুলে ধরবার জন্যে সেগুলোকে আমি তৈরি করার চেষ্টা করছি। আগের লেখা আর এখনকার লেখা, আগের লেখায় 1 পাতায় 70টা ভুল আছে, এখনকার লেখায় 1 পাতায় 7টা ভুল আছে। ভালো লাগে। সেই জন্য বলতে চাই, আজকেই হয়তো তোমাদের সাথে আমার জীবনের শেষ কথা হতে পারে, আবার নাও হতে পারে। আমি কখনো কাউকে ছোট করার চেষ্টা করি নাই। আমার পরম বিরোধীদেরও আমি সম্মান করার চেষ্টা করেছি। এখন তো আমি আরো করি। একটা সময় হয়তো আমি না বুঝেই করেছি, মায়ের ভয়ে করেছি। এখন প্রায় সবকিছু আমি বুঝে শুনেই করার চেষ্টা করি। সেই জন্যে
আমি হয়তো সব কথা বলতে পারবো না, গুছিয়েও হয়তো বলতে পারবো না। আমার বুক আজকে ক্ষত বিক্ষত। আমার 3টি বাচ্চা কিভাবে থাকে আমি নিজেই বুঝতে পারি না। কালকে সাথিয়াটিতে ডান্নুর কবরের পাশে, বাবা মার কবরের পাশে আমি নামাজ আদায় করেছি। কেমন লেগেছে আমি ঠিক জানি না, কিন্তু এনায়েত করিম আর আমার স্ত্রী নাসরিনের মধ্যে অনেক মিল আছে, সেই জন্য ওর কথাটা আমি বলছি। এইখানে মিটিং যখন হচ্ছিল, একজন লোককে আব্দুল্লাহ বের করে দিয়েছে। এই কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? বলেন তো, কি করেছে, ভালো না খারাপ? এক অর্থে আব্দুল্লাহ অত্যন্ত খারাপ করেছে। আর সত্যিকারে যদি বলতে হয়, সুনাগরিকের বিচারে যদি বলতে হয়, তাহলে আজকের জন্য আব্দুল্লাহকে বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া দরকার। এখানে পাগলামির জায়গা নাই। মক্কা মদিনা যেমন পবিত্র, মুক্তিযোদ্ধাদের কাছে মুক্তিযোদ্ধাদের সমাবেশ ঠিক অতখানি পবিত্র। আমি কিন্তু আহত হলাম তোমাদের বিবেচনা বোধ দেখে যে আব্দুল্লাহ কাজটা খারাপ করেছে। স্বাধীনতার পর আব্দুল্লাহ, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ আব্দুল্লাহ করেছিল। তার চেয়ে গৌরবের কাজ আব্দুল্লাহ আজকে করেছে, যে এই সভাকে যে নষ্ট করার চেষ্টা করছে তাকে সে বের করে দিয়েছে। এরকম পাহারাদারি দরকার এই দেশের। সেটা নাই বলে আজকে আমাদের দেশের এত অধঃপতন। প্রত্যেকেই যদি তার দায়িত্ব পালন করত, তাহলে আমাদের দেশে এই নৈরাজ্য হতো না। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি আলমগীর খান মেনুর বক্তৃতার সময়, যখন কাদেরিয়া বাহিনীর সদস্যরা অধৈর্য হয়ে পড়েছে। ধৈর্য মস্ত বড় সম্পদ, যার ধৈর্য নাই তার সাফল্য নাই। যে অন্যের কথা না শোনে তার কথা আল্লাহও শোনে না। আমাদের মধ্যে সবচেয়ে বড় ত্রুটি, আমরা নিজেরা বলি আমরা অন্যের কথা শুনি না, শুনতে চাই না। অন্যের কথা শুনতে আমরা অত উৎসাহ বোধ করি না। আমি ধন্যবাদ দেই যারা এটার আয়োজন করেছে। আমার নাম ব্যবহার করা হয়েছে ঠিকই, কিন্তু আমি কোনো কাজ করি নাই। যা করার কয়েকজন মুক্তিযোদ্ধা করেছে। আমি গতকালকেও জাহাঙ্গীরকে বলেছিলাম যে অনেকের কথায় শুনলাম, অনেকের কথার মধ্যে খেদ আছে, অনেকের কথার মধ্যে অসঙ্গতি আছে। এখনকার কথা তখন নিয়ে মিলায়, কিন্তু জাহাঙ্গীর তোমার কথায় কোনো খেদ নাই, সঠিক আছে। এই যেখানে ফজল বীর প্রতীক বসে আছে, আমি মুক্তিযুদ্ধই করতে পারতাম না শুরুতে যদি ওদের সহায়তা না পেতাম, ওদের বাড়িতে আমি জায়গা না পেতাম। আমি জানি অনেকে আমার বিরোধিতা করেছে। ওনাদের যেতে দাও, তো জায়গা আছে, যেতে দাও। আতিক মিয়া সরো, এখান থেকে পিছনে যেতে দাও লোকজনকে। তুমি একটু সরো না আতিক, এদিকে আসো। এই এনায়েত করিমের নাতি না পুতি, সব মানুষকে এসে দাও, একজনকে ওই দরজা খুলে দাও তো। গাছ যখন বড় হয় তার গায়ে বাতাস বেশি লাগে।
আল্লাহ আমাকে বড় করেছিলেন, সেই জন্যে আমাকে গালাগালি অনেক করবে। সব গালি যদি আমি ধরতে যাই তাহলে আল্লাহ আমাকে বড় করে ঠিক করেন নাই। আমার মা বারবার আমাকে বলতেন, বড় হয়ে কোনো অন্যায় করা যায় না, করলে আল্লাহ নারাজ হয়। আর আল্লাহর নারাজি নিয়ে কোনো মানুষ বিজয়ী হবে না। 3 তলায় খালি আছে, এখানে যাইতে দিতে অসুবিধা কি তোমাদের? এই পিছনের দিকে যাও। মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় দোষ এবং ভুল কি? মুক্তিযোদ্ধাদের বড় দোষ, সে অন্যকে সম্মান করতে চায় না। আমি যখন মাঝে মাঝে শুনি রাস্তার মানুষ কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা বলে না, নিজেদেরকে নিজেরা ভুয়া বলে। আমি এর সঙ্গে একমত না। একটা মানুষ যখন জন্ম নেয় তারপরে তাজা থাকলে সে মরে না, তাজাই। একজন মানুষ যখন পাশ করে, লেখাপড়ায় পাশ করে, সে আর ফেল করে না, সেটা পাস। ম্যাট্রিক পাস করলে ম্যাট্রিক পাস, আইএ পাস করলে আইএ পাস, বিএ পাস করলে বিএ পাস, তার আবার ফেল করানো যায় না। একমাত্র ফেল করিয়েছিল আইয়ুব খান। শেখ ফজলুল হক মনির 2 বার MA ডিগ্রি কেড়ে নিয়েছিল। MA ডিগ্রি নেওয়া আর ম্যাট্রিক ডিগ্রি নেওয়া কিন্তু এক না। MA ডিগ্রিটা আলাদা জিনিস, ওটা নেওয়া যায় কিনা তাও আমি জানি না, কিন্তু এটা নেওয়া যায় না। কিন্তু একবার যে মুক্তিযোদ্ধা হয়েছে তাকে অমুক্তিযোদ্ধা বলার কোনো সুযোগ নাই, তাকে ভুয়া বলার কোনো সুযোগ নাই, কারো পক্ষে না। এইটাই যদি মুক্তিযোদ্ধারা নিজেরা মনে মনে ধরতে পারত, ওকে ছোট করো, ওকে ছোট করো, ও ওই দলের আছে, ভুয়া। এখান থেকে ফিরে যেতে পারলে এখনো আমি মনে করি মুক্তিযোদ্ধারা প্রচুর সম্মান নিয়ে মরতে পারবে এবং তার বংশধররাও প্রচুর সম্মান নিয়ে থাকতে পারবে। আজকে এনায়েত করিমের এই স্মরণ সভায় তোমরা এইটা মনে মনে নিয়ে যাও যে আরেকজন মুক্তিযোদ্ধা হলে তোমার কি কামড়ায়, তোমারটা কি খায়? এখানে যতটি মুক্তিযোদ্ধা আছে তার অর্ধেকের মনে মনে পীর আছে। পরশু দিনের আগের দিন আমার বলছে যে এগো সম্মানী যদি কাইটা দেয়, আপনি রেনে আসলে যদি কাইটা দেয়, এরকমও বলে ভাবে। এখানে আসলে ডাক দিলেই আসলে, আজ তো 20,000 নাকি, 50,000 না দিলে তো করে ক্ষমতাই থাক পারতাম না। 50,000 কেন, 1 লাখ দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের এখন কোঠা করতেছ না? মুক্তিযোদ্ধার কোঠায় অসুবিধা হয়েছে, এখন কোঠা করো না? তাকে সম্মানী দিচ্ছ না? স্বাধীনতা যোদ্ধাদের সম্মানী দিতে অসুবিধা, এদেরকেও দেবে। স্বাধীনতা সম্মানীদের সালাম দিয়া দিবা। কিন্তু আমাদের মধ্যে চেতনা থাকতে হবে, আমাদের চেতনা নাই। চেতনাই সব থেকে বড়। মুক্তিযুদ্ধটা হেলা খেলা না, আর মুক্তিযুদ্ধও কিন্তু 9 মাসের যুদ্ধ না। মুক্তিযুদ্ধের পিছনে আরো যুদ্ধ আছে। টোটালি সেই যুদ্ধকে যদি তোমরা অস্বীকার করে শুধু 9 মাসের যোদ্ধা হও, তাহলে 4 বছরের মূল্য হবে না তোমাদের। আবার যারা মুক্তিযুদ্ধ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, মুক্তিযুদ্ধে তারা প্রত্যক্ষ যুদ্ধে অনেক পিছিয়ে পড়েছিলেন, তারা যদি মুক্তিযোদ্ধাকে ল্যাং মারার চেষ্টা করে, আজকের যে অবস্থা হয়েছে তাই হবে, বারবার হবে।
সবার উপযুক্ত সম্মান দিতে হবে, দিলেই আমরা সবাই সম্মানিত থাকব। মুক্তিযোদ্ধাদেরকে ছোট করার কম চেষ্টা হয় নাই, কাদের সিদ্দিকীকে ল্যাং মারার কম চেষ্টা হয় নাই। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন মুক্তিযোদ্ধাদের এই অবস্থা হতো না। বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা, আমি তাদেরকে হাজারবার সম্মান জানাই, কিন্তু তারা যখন অথবা তাদের নামে যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়, আমি বলে দিতে চাই তাদের গলায় একদিন মালা পরবে। সেখান থেকে মুক্তি নাই। আমি কালকেও বলেছি, শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে। তিনি কাউকে সম্মান করেন নাই, কাউকে গুরুত্ব দেন নাই। দেশ কারো একার নয়, দেশ সবার। এই দেশে একটা চোর ডাকাতেরও জীবন রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। বিচার করুন, বিচার করে শাস্তি দিন, 10 বার ফাঁসি দিন, যদিও আমি ফাঁসির পক্ষে না, কিন্তু বিচার করে করতে হবে। তা হয় নাই, সেই জন্য এটা হয়েছে। শেখ হাসিনাকে উৎখাত করে আজকে যারা বসছেন তারা কিন্তু খুব ভালো করতে পারছেন না বা করছেন না। শেখ হাসিনার 16 বছরের সরকার আমলে যে দুর্নীতি হয়েছে, 10 মাসের আমলে তার চেয়ে বেশি দুর্নীতি যদি হয়, তাহলে কে ভালো? প্রশ্নটা এখানে আসে। আমি সেই জন্যে মুক্তিযোদ্ধাদেরকে বলবো, নিজেদেরকে চিনো আগে। তোমরা নিজের জন্য মুক্তিযোদ্ধা না, মানুষের সেবা করার জন্য মুক্তিযোদ্ধা। বুকে হাত দিয়ে বলো তো, মিথ্যা আমি সহ্য করতে পারি না। বুকে হাত দিয়ে বলো তো, কয়জন মানুষ সাধারণ মানুষের কথা চিন্তা করো, কয়জন মানুষ অন্যের কথা চিন্তা করো? তুমি অন্যের কথা প্রথম চিন্তা করো, তবে সে তুমি মুক্তিযোদ্ধা। তোমার চিন্তা যদি তোমার থাকে, তুমি কত ভাতা পাইলা, ডাক্তারি চিকিৎসা পাইলা কি পাইলা না, গাড়ির টিকিট পাইলা কি পাইলা না, এগুলা তোমার মাথায় না থেকে পাবলিক কি পাইলো এটা যদি তোমার মাথায় থাকতো, তাহলে আমি দেখতাম তুমি কি পাইলা কি পাইলা না। আমি কি দেখতে পারছি? পারি না। এখানে বুকে হাত দিয়ে বলে যাও, কাদের সিদ্দিকী ডাক দিলে আমরা 1000 আসবো, বেশি না 1000 আসবো আমরা। এখন হাত নামাও, আমি এটা বুঝি, আমার বয়স হয়েছে। খালি ডাক দিলে 1000 আসবো। একটা মুক্তিযোদ্ধার গায়ে যদি একটা মাছি বসে, আমার গালে এসে থাপ্পড় দিও। আমাকে বঙ্গবন্ধু জেলা গভর্নর বানিয়েছিলেন। আমি এই পুলিশ প্যারেড ময়দানে বলেছিলাম, আমি আর কিছু না পারলেও তোমাদের আমি কথা দিয়ে যাচ্ছি, আমি যতক্ষণ থাকব ততক্ষণ এই টাঙ্গাইল জেলায় ঘরের দরজা খুলে কেউ যদি থাকে, তার বাড়িতে চুরি হলে তার দায়িত্ব আমার। আমি যদি সে দায়িত্ব পালন করতে না পারতাম, আমি নাকে সেচুর দিয়ে মইরা যাইতাম। এত ভালো মানুষকে সুন্দরভাবে চালানো কোনো কঠিন কাজ না। মানুষ হাঁস মুরগি পালে, গরু ছাগল পালে, আর মানুষ তো মানুষকে ঠিকভাবে বলতে পারলে, বুঝাতে পারলে, আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ, আশরাফুল মাকলুকাত, তাকে ঠিক চালানো কোনো কঠিন আছে? সেই জন্য বলছি, এরপরে তোমরা নিজেরা ইউনিয়নে থানায় বৈশা চিন্তা করো, সেটা কি সমস্যা, কি অসুবিধা, ওগুলো মাপার দরকার নাই। হিমালয়ের চাইতেও ভারী সমস্যা হলেও
আমরা সেটাকে মোকাবেলা করব। কিন্তু 1000 তো আসতে হবে নাকি? ছেলে মেয়ে নিয়ে আসলে তো 5000 হইতে পারে, 1000 হলেই যথেষ্ট। আমি এখন একটু অন্য দিকে যাচ্ছি। সেদিকটা হলো, তখন বাজে 3:45 আমি অজু করতেছিলাম। কে বক্তৃতা করতেছিল আমি জানি না, সে অন্তত পক্ষে 5 বার পাক বাহিনী বলেছে। পাক বাহিনী আসলেই কি হানাদাররা পাক বাহিনী? মানুষ খুন করলে, মা বোনের সম্ভ্রম নষ্ট করলে, বাড়ি ঘর পুড়িয়ে দিলে তারা পাক হয় না নাপাক হয়? আমাদের মুক্তিযোদ্ধাদের কণ্ঠেই যদি, মুখে যদি পাক বাহিনী থাকে, তাহলে আমরা যাব কোথায়? এই অসচেতন মনোভাব কিন্তু আমাদের ধ্বংস করছে। আমি গত 14 বছর শেখ হাসিনার অনেক সমালোচনা করেছি, কিন্তু আজকেও শেখ হাসিনাকে যদি কেউ অন্যায়ভাবে অবিচার করে, আমি সবার আগে তার সামনে গিয়ে দাঁড়াবো। সে বঙ্গবন্ধুর কন্যা। আর আজকে যত লোকে ফটর করুন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হইতো না, বাংলাদেশ না হইলে এই দালান কোটা হইতো না। আপনি বঙ্গবন্ধুকে মানবেন না, জিয়াউর রহমানকে মানবেন না, মুক্তিযুদ্ধ মানবেন না, স্বাধীনতা মানবেন না, আপনি বলে দ্বিতীয় স্বাধীন করছেন। কোন দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়? রাজাকাররাও কয়, এটা আমি বলছি না, কিন্তু দ্বিতীয়বার কোনো দেশ স্বাধীন হয় না। ঠিক আছে, একটা বিরাট কাজ করেছে, ঝোঁকে ঝোঁকে যদি বইলা থাকো বলছো ভালো। শেরে বাংলাকে বাদ দিয়ে, মৌলানা ভাসানীকে বাদ দিয়ে, হোসেন শহীদ সরওয়ার্দিকে বাদ দিয়ে আজকে বৈষম্য বিরোধী না, এটা বুঝতে হবে। আর যে যত বড়ই হন, সবাই মানুষের সেবক, আপনারা কেউ মানুষের মালিক না। এই মালিকানা ছেড়ে দিতে হবে। সেই জন্য বলছি, মুক্তিযোদ্ধাই যদি পাক বাহিনী কয় অসচেতন ভাবে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমি একবার ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাভারে গিয়েছিলাম। তারা 40 জনকে তারা মুক্তিযোদ্ধাদের তারা সম্মানী দিয়েছে। সেখানে আমার নামও ছিল। শর্ত ছিল যে আমাকে যদি ওটা দেয় তাহলে যাব না, আর না দিলে আমি যাব। তারা রাজি হয়েছিল। আমি গিয়েছিলাম। আমার বাঁ পাশে বসেছিলেন অধ্যাপক ইউনুস, ডান পাশে বসেছিলেন জাফরুল্লাহ চৌধুরী। আমি তারই জিজ্ঞেস করছিলাম, এই যে পাক বাহিনী বলে, আপনি কি বলেন এটা? উনি কিন্তু আমাকে বলেছিলেন পাক অর্থে হয়তো পাক বাহিনী বলে না। আমি তাকে বলছিলাম যে পাক পবিত্র, এটা কোরআন, আল্লাহ রসুল, এই অর্থে যে ওনারা বলে না, এই অর্থ বুঝিয়ে দিতে গেলে কিন্তু চলবে না। তিনি মানছিলেন আমার কথা। তো আমি সব কজন মুক্তিযোদ্ধাকে এই মুহূর্তের থেকে, হানাদাররা পাক বাহিনী না। হানাদার বললেই তো হানাদার, পাক হলো পবিত্র, হানাদার হলো অপবিত্র, দুইটাকে একসাথে মিলা, এটা ঠিক না। একটু ভাবলেই এটাকে দূর করা যাবে। কাউকে কাউকে বললে আবার তারা বলে কি গন্ডগোলের বছর। মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময়টা গন্ডগোলের বছর না, অল্প সময়, কিন্তু পৃথিবীর ইতিহাসে এত সংগ্রাম এত অল্প সময়ে খুব বেশি দেশে হয় নাই। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামে যুদ্ধ হয়েছে, অনেক দিন হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে প্রায় 4.5 বছর, 6 কোটির উপরে লোক মারা গেছিল। বঙ্গবন্ধু বলেছিলেন এত অল্প সময়ে, এত ছোট জায়গায় এত বেশি মানুষ কখনো মারা যায় নাই। এটাই সত্য। সেই জন্য বলছি, একটা মিলল না। একজন মানুষ এত সুন্দর, এত বড় একটা জিনিস, এনায়েত করিমের
স্মরণ সভায়, শোক সভায়, এখনো শোক যায় নাই, স্মরণ পরে আসতেছে। একটা মানুষ এরকম গোলমাল করবে এবং সে মানুষটা স্বাভাবিক না, এসেছে বাইরে থেকে, কোন জেলার জন্য, তো যাই হোক, এটা কোনো ভালো কাজ না। সেই কাজটা আব্দুল্লাহ নিজে যে বের করে দিয়েছে। তোমাদের শতকরা 90 জনের মধ্যে অন্যায় হয়েছে, কিন্তু এই কাজটা ছিল সবচেয়ে ন্যায় কাজ। একটা নামাজ নষ্টকারীকে তাড়িয়ে দেওয়া যেমন, এটাও ঠিক তেমনি। তাই সঠিক জিনিসটা আমি তোমাদেরকে ভাবতে বলছি, করতে বলছি, বুঝতে বলছি। আমি একটা জিনিস বলবো, আমার স্ত্রী একেবারে সাদামাটা মানুষ ছিলেন, একেবারে সাদামাটা। স্বামী স্ত্রীর জীবনে অনেক খটাখটি থাকে, অনেক বউরা ভাইদের জন্য চায়, গাড়ি চায়, বাড়ি চায়, সোনা গয়না চায়। এই মহিলা আমার কাছে 200 টাকার স্যান্ডেল ছাড়া, 300-400 টাকার তাঁতের শাড়ি ছাড়া কিছুর কথাই বলতো না। আমার মেয়েরা আমার কাছে এসে টাকা চাইতো, আব্বু টাকা দাও, ছোটোটায় টাকা চায়, কি দিব? 20,000, 20,000, 2 বোন। তার হয়তো আধা ঘন্টা পরে বেগম সাহেব চাইতেন, আচ্ছা 5,000 টাকা দিতে পারবা? অমুকরে দেবো, অমুকরে দেবো। কত বলেছি যে তোমার কাছে তো টাকা থাকেই, আমাকে বলার কি দরকার আছে? কিন্তু সে এটা করেছে। আমি পরশুদিন সখীপুরে যে কথাটা বলার ছিল আমি বলতে পারি নাই। আমার স্ত্রী বাংলাদেশে তো বটেই, ভারত উপমহাদেশ অথবা এশিয়া মহাদেশে, আরও পৃথিবীর আরও কোনো জায়গায় আছে কিনা, কারণ নির্বাসিত স্বামীকে সে দেশে ফিরিয়ে আনার সৌভাগ্য অর্জন করে নাই, যেটা আমার স্ত্রী নাসরিন করেছে। আজকে যাকে নিয়ে আলোচনা, সেই এনায়েত করিমও নাসরিনের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ছুটাছুটি করে নাই। নাসরিনের আহ্বানে যে মিটিং হয়েছে, সে মিটিংয়ে শাহজাহান ভাই গেছে, ফারুক ভাই গেছে, সেই মিটিংয়ে মান্নান ভাই গেছে, বড় ভাই লতিফ সিদ্দিকী গেছে। সেই মিটিংয়ে এখনও বেঁচে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ গেছেন সাধারণ বক্তা হয়ে, জিল্লুর রহমান গেছেন বক্তা হয়ে, মেনুভাই গেছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই গেছে, কারণ সে সময় টাঙ্গাইলের তো সবাই গেছে। এমন সৌভাগ্যবতী স্ত্রী এই উপমহাদেশে দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না। তাই অন্ততপক্ষে আমি বেঁচে থাকা, আমার দেশে থাকায় তার ভূমিকা, তার অবদান অবস্মরণীয়। এই সাথে আমি আরেকজন বলবো, আমার বড় ভাইয়ের স্ত্রী লায়লা সিদ্দিকী। আমি যতটুকু লেখাপড়া করেছি তাতে এই ভারত উপমহাদেশে কোনো মহিলা স্বতন্ত্র প্রার্থী হয়ে তার আগে জয় লাভ করতে পারে নাই। দলীয় প্রার্থী হিসেবে অনেকেই করেছে, সরোজিনী নাইডু করেছে, কিন্তু লায়লা সিদ্দিকীর আগে স্বতন্ত্র প্রার্থী কেউ জিতে নাই, কেউ সংসদে যায় নাই। লায়লা সিদ্দিকী সংসদে গিয়ে লতিফ সিদ্দিকীকে জেল থেকে বের করেছিলেন, আর আমার স্ত্রী নাসরিন সারা দেশ চষে বেরিয়ে আমাকে দেশে এনেছিলেন। তোমাদের সবার কাছে প্রার্থনা করি, তুমি নাসরিনের জন্যে তোমরা দোয়া করো। কার দোয়া আল্লাহ কবুল করবে আমি জানি না, তোমরা করিম সাহেবের জন্যও দোয়া করো। আমরা কিন্তু সঠিক সময় সঠিক মানুষের সঠিক মূল্যায়ন করতে পারি না। এনায়েত করিম নাট্যকার ছিলেন, নমুক ছিলেন না তমুক ছিলেন, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ আমি কোনো নাটক করতে পারিনি, অভিনয় করতে পারিনি, আমি কখনো অভিনেতা ছিলাম না। সারা জীবন চেষ্টা করেছি কর্মী হতে।
আমার বড় ভাই একদিনের জন্য স্বীকার করে নাই যে আমি একজন কর্মী হতে পেরেছি। এখন স্বীকার করে, বুক গর্বে ভরে যায়। আজকে যদি সারা দুনিয়ার বাদশাহী আমাকে দেয়, তার চেয়ে আমি বড় ভাইয়ের সমর্থন যে পেয়েছি, সেই ছোট্ট কাল থেকে যে আমি এখানে এসেছি, এখন যে তিনি মনে করেন যে আমি মানুষ হয়েছি, এটা আমার জন্য শ্রেষ্ঠ পুরস্কার। সারা দুনিয়ার বাদশাহীর চেতে বড় বাদশাহী এটা আমার কাছে। এইটা নিয়ে আমি মরতে পারলেই আমি খুশি হব। আমি তো একটা ভীরু কাপুরুষ। আমি ছিলাম গরুর রাখাল, বাড়ি পালানো, স্কুল পালানো মানুষ। আমি ঢাকা শহরে রিক্সা চালিয়েছি পালিয়ে গিয়ে। সেই মানুষ আমি এখানে এসেছি। আমাকে কিচ্ছু দেন নাই, কিচ্ছু করেন নাই, কিন্তু আমি লতিফ সিদ্দিকীকে অনুসরণ করেই আমি আজকের মানুষ। আমি লতিফ ভাইকে দেখেই আমি রাজনীতিতে এসেছি, স্লোগান দিতে শিখেছি, পোস্টার লাগানো শিখেছি, মাইক মারা শিখেছি। তাকে দেখে আমি বঙ্গবন্ধুকে পেয়েছি। আমি যৌবনে কোনো প্রেম করি নাই, আমার চোখে কোনো নারী ছিল না, আমার চোখে বঙ্গবন্ধুকে পেয়ে আমি মাতৃভূমিকে পেয়েছি। আমার কাছে মার চাইতে বড় কিছু নাই, আমার চাইতে মাতৃভূমির চাইতে বড় কিচ্ছু নাই। সেই জিনিসটা আমি তার জন্য পেয়েছি। নাহলে আমার চাইতে ব্যক্তিকেন্দ্রিক মানুষ এই বাংলাদেশে দ্বিতীয়টা হতো না, থাকতো না। সেই জন্য বলছি, আমার জীবন সার্থক। মানুষ তো মরণশীল, মরবই। আমি যেদিন আমার স্ত্রীর জন্য জায়গা রেখে এসেছিলাম সাথিয়াটি মা বাবার গোরস্থানে, সেই দিনই কিন্তু উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি কিন্তু আমার কবর তার পাশেই রেখে এসেছি। বড় ভাইকে বলেছিলাম, উনি বললেন আমি তো আমার দেহ মেডিকেলকে দিয়েছি। আমি তাকে বলছিলাম এটা পুনর্বিবেচনা করা যায় না? আমার বাবার পায়ের কাছে আপনি বাবার পাশে কি শুতে পারেন না? বড় ছেলে। আজকে কিন্তু আমি খুবই খুশি। একদিকে আমার বড় ভাই, একদিকে আমার একদম ছোট ভাই, আমি মাঝখানে। কতটা নিরাপদ! এ নিরাপদের কোনো শেষ নাই, এ নিরাপত্তার কোনো উদাহরণ নাই। আমি বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো, দেহ দান করলে, জীবিত থাকলে ফিরিয়ে আনা যায়। ওই একটা কবরে আমরা থাকলাম। মানুষ তো একসময় ভাবতেও পারে যে ওরা দেশকে স্বাধীন করেছিল, মানুষের জন্য কাজ করেছে। এক সময় যদি বলতাম সারা টাঙ্গাইল আমার, একটা বর্ণরেখা, লক্ষণ রেখা যদি দিতাম, কেউ কিছু বলতে পারত? ঢাকা শহরের অর্ধেক লক্ষণ রেখা দিয়ে দিলে কারো বাবার সাধ্য ছিল? বঙ্গবন্ধুর দেওয়া 5 কাঠার মোহাম্মদপুরের ওই বাড়ি আমার ঠিকানা। আমার বিরোধী যারা আছে, ছিল যারা, এখনো আছে, তারা কিন্তু 31টা বাড়ি ঢাকা শহরে আমার। আমি বলছিলাম 31টা বাড়ির 30টা নিয়ে আমার একটা বাড়ি দিও, একটা তো আছেই, আর একটা আমার দিও, যেখানে পাও। আমরা আমাদের কি পরিমাণ বদনাম যে আমরা করি, আমরা যে ছোট করার চেষ্টা করি, তা আমরা ভাবি না। একটা কথা না বললেই আমি পারছি না। কথা হলো টাঙ্গাইলের মানুষকে সম্মান করে না। টাঙ্গাইলের মানুষকে সম্মান করতে শিখে নাই, কখনো করে নাই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সম্মান করা হয় নাই, শামসুল হককে সম্মান করা হয় নাই,
আব্দুল মান্নান, যার মুক্তিযুদ্ধে এমন অবদান আছে, বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ, আমি কামরুজ্জামানের নাম বললামই না, তার আগেই হয়তো মান্নান সাহেবের আওয়ামী লীগ গঠনে এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকা, আমরা কেউ তাকে সম্মান দেখাই না। শাহজাহান ভাই না থাকলে আমরা রাজনীতি করতাম না, কোনো সম্মান নাই। বদিউজ্জামান খান, যার তুলনা হয় না, বদিউজ্জামান খান না থাকলে 25শে মার্চের পর টাঙ্গাইলে সংগ্রাম পরিষদ হইতো না। যে সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন বদিউজ্জামান খান, লতিফ ভাই, সেখানে শামসুর রহমান খান শাহজাহান, সেইখানে ছিলেন হবিবুর রহমান। আজকে সবার যে সভাপতি করেছে উনি হইতে চায় নাই হামিদুল হক, উনি তখন ওই কমিটির মেম্বার ছিলেন। আমি সেই কারণেই তাকে বলেছি, আপনি কিছু করেন আর না করেন, আপনি সভাপতিত্ব করেন, আপনার তো অনেক কিছু করতে হবে না। উনি রাজি হয়েছিলেন, বসেছেন, এসেছেন। উলফাতকে আসতে বলেছিলাম, উলফাত কিন্তু 15 বছর আমার পিছনে পিছনে ঘুরছে। সাদেক 15 বছর আমার পিছনে পিছনে জান দিয়ে দিছে। তারা এখন জাতীয় কি দল, মুক্তিযোদ্ধা দল, আসে নাই। আল মুজাহিদি ভাই সত্যিকারে খুব অসুস্থ, তার ঘর থেকে বেরোনো অসুস্থ। সালাম পিন্টু, ওনাকে আমি বলছিলাম, উনি আমাকে সাথে সাথেই বলছিলেন আমি আসব, পরের দিনই বলছে আসতে পারবে না, কারণ দলাদলি আছে তো এখানে। এতটা বছর উনি জেলে থাকলেন, একমাত্র আল্লাহর কারণে উনি মুক্তি পাইছেন। আল্লাহ তাকে দয়া করে মুক্তি দিয়েছে। একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন এনায়েত করিমের মতো মুক্তিযোদ্ধার শোক সভায় উপস্থিত হতে পারছেন না। এটা কিসের রাজনীতি? একবার ফোন করলে আমি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পাই, একবার ফোন করলেই। এবার না হলেও 25 বার ফোন করছি, পাই নাই। বাংলাদেশ যদি থাকে, মুক্তিযুদ্ধ যদি থাকে, স্বাধীনতা যদি থাকে, তাহলে কাদের সিদ্দিকী বেঁচে থাকলে তাকেও দরকার হবে। তাহলে এরকম কেন? আমি বেঁচে থাকলে জিয়াউর রহমানের সাথে শেখ হাসিনার লোকজনের যে দূরত্ব, আমি সেটা ঘুচিয়ে দেব। বঙ্গবন্ধু তো একবারের জন্য জিয়াউর রহমানকে কোনো খারাপ কথা বলে নাই। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কেউ যদি বাইর করতে পারে যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সম্পর্কে একটা টু শব্দ করেছে, কোনো খারাপ কথা বলেছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এই যে দূরত্বগুলো তৈরি করেছে কারা? দূরত্ব তৈরি করেছে। এই দূরত্ব রেখে যদি সিংহাসনে থাকা যায়, ক্ষমতায় থাকা যায়, মাতবরি করা যায়, সেই জিনিসগুলো করবার জন্যে নাহকভাবে এই অন্যায় কাজগুলো করা হয়েছে। মানুষ যদি এক প্রাণ একমত হতে পারত, স্বাধীনতার সবাই যদি একদিকে থাকতে পারত, তাহলে তো স্বাধীনতার পরাজিত শত্রুরা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিতে পারত না। এ সময়ে যদি সেই চেতনা, সেই বোধ আমাদের যদি হয়, তাহলে সেটাই হবে আমাদের জীবনের সার্থকতা। আমি যেটা বলছিলাম যে টাঙ্গাইলের মানুষকে সেইভাবে দেখে না। ডক্টর আলিম আল রাজির মতো অত বড় একটা মানুষ, আইনজ্ঞ, বাংলাদেশে খুব বেশি নাই, আমরা তাকে মনে রাখি নাই। কদিন আগে বলছিলাম ফজলুল করিম মিঠু ভাই লতিফ ভাইদের বড়, আল মুজাহিদি ভাইদের বড়, এখানে
হামিদুল হক মহানদের চাইতে বড়। আজকে কেউ জানে যে ফজলুল করিম মিঠু বলে একজন মানুষ ছিলেন, যিনি আমাদেরকে কাঁপিয়ে দিয়েছিলেন? ওই যখন একজন ছিলেন রেজা ভাই, সে তো আমার মামা লাগে, ছাত্র ইউনিয়ন করতেন, কি অসাধারণ মানুষ, আমরা কেউ মনে রাখি নাই। শাহজাহান সিরাজ লতিফ ভাইয়ের বহুত শিষ্য, বক্তৃতা শেখাইতেন আমাকে ভাঙ্গা কাছারি ঘরে, কেমনে ওঠানামা করতে হবে, হাত উঁচাতে হবে, নামাইতে হবে। কোনোদিন আমাকে কিন্তু বলে নাই যে বজ্র এরকম না এরকম, বরঞ্চ অন্যেরা দুই একজন বলছে কাদের ভাই এরকম না এরকম করেন। আমাদের একটা সুজা ছিলেন, সুজা মামা করাতি পাড়ার, একদিন আমার বক্তৃতা শুনে বলছে যে আমি তো এরকম বক্তৃতা শুনি নাই, আপনারা কে শিখাইলো? আমি যে কেউ শিখাই নাই, আল্লাহ শিখাইছে আমারে। আমি বক্তৃতা শিখছিলাম ওই যে কি স্কুলটার নাম, আজহারগোবাড়ি, ওটা কি বন্নি প্রাইমারি স্কুলে, যে হাত পাও নাইরা বক্তৃতা করছিলাম। মানে ছোটো তো সব আমার মনে হইলো যে আমি তো বলতে পারি। তারপর পুগলি নদীর পাড়ে যেয়ে বক্তৃতা করতাম, কেউ থাকতো না, বিন্না খাড়া না কি বলে গাছ, ওগুলা থাকতো। আমার মনে হয়তো ওগুলো হাতে তালি দিতেছে, ওগুলো এই কথা আমি বক্তৃতা আস্তে আস্তে শিখে গেলাম। সেই শাহজাহান সিরাজ, তার নামে 111-এর সময় মামলা হয়েছিল একটা, তার বউয়ের নামে 16,000 টাকার, আর তার নামে বোধহয় 50,000 টাকার। হায় রে হায়, মামলা বলে জেল হয়েছে, শুই না কালীহাতির লোকেরা মিষ্টি খাইছে। এটা সম্ভব? শাহজাহান সিরাজ না থাকলে কালীহাতি ভিক্ষা করে খাইতা। লতিফ সিদ্দিকী না জন্মাইলে, এই যে আমি মাইকে কথা কইতেছি, এই যে তোমরা কত সুন্দর সুন্দর সাদা পোশাক পরাইছ, এটা পাকিস্তানের আমল থাকলে এর অর্ধেক মানুষের গায়ে জামা থাকতো না। আজকে 1.5 কোটি মানুষ বিদেশে থাকে, মাসে যদি $100 পাঠায় তাহলে বছরে $1200 আসে। কার ধনে সরকার পোদ্দারি করতেছে? 50 সনের আকালের চাইতেও বাংলাদেশের অবস্থা এখন আরো খারাপ, কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ হেসে খেলে আছে। কি জন্যে? ওই যে 1.5 কোটি বঙ্গ সন্তান সারা পৃথিবী জয় করছে, তার জন্য। IMF-এর পাও ধরতে পারে, পাও ধুয়ে দিতে পারে, কিন্তু আমার এই প্রবাসীদের পারে না, যাদের টাকা ফেরত দিতে হয় না, 1 পয়সা সুদ দিতে হয় না, তাদের কোনো মর্যাদা নাই। আমি যে জন্য কথাটা বলছিলাম যে টাঙ্গাইলের মানুষকে সম্মান করে না। কে আছে? শাহজাহান সিরাজ চলে গেছে, আমি চলে যাব, লতিফ ভাই চলে যাবে, তারপর টাঙ্গাইলেরা তোমরা ঢাকা শহরে যাইয়া কোনো অফিসে ঢুকতে পারবা? অফিসের পিয়নরা যে বাইরে টুলে বসে থাকে, সেই টুল পর্যন্ত যাইতে পারবা, টাঙ্গাইলের মানুষের পরিচয় দেবার কিচ্ছু থাকবে না, একটা মানুষও নাই। এই যে আমাকে ডাক্তার রাজ্জাক, আমি ওকে খুব ভালো মানুষ মনে করেছি, মন্ত্রী হইয়া ওর অফিসে শত মানুষের সামনে পায়ে হাত দিয়ে আমার সালাম করছে, আমি মনে করছি ভালোই আছে। ও বাবা, 1-2 বার মন্ত্রী হওয়ার পরে যে লতিফ ভাই ওরে পালছে, 15 বছর অন্ততকে পড়াইছে, ওর বাপ দাদাকে কিন্তু কোনো ঠিকানা ছিল না। বাপটা মরে যাওয়ার পরে ওর মা ওকে নিয়ে গেছিল আরেকখানে, বিয়ে হয়ে সুখে সংসার করেছে। ওদের যে ছোট বোনেরা আছে, অত্যন্ত ভালো মানুষ। সেই রাজ্জাক স্বাধীনতার পর যতবার টাঙ্গাইল আসছে, আমি ইনভলভে করে 2000 করে টাকা দিতাম। তখন 2000 টাকায় 2 ডেসিবেল জায়গা কিনন যেত টাঙ্গাইল শহরে। আমাকে অনেকবার বলেছি, আমি যারা ইনভলভে টাকা দিতাম, এটা নিয়েও গর্ব করতো যে ও এর আগে ইনভলভে টাকা দেওয়া শিখছিল না। আমি ইনভলভে টাকা নেওয়া শিখছিলাম জহুরুল ইসলামের কাছ থেকে।
তারপরে AR খান নাগরপুরের লতিফ ভাই একবার চিঠি লিখে দিছিল, আমি ভাবছি 50টা টাকা দিবে, দেখি 1000 টাকা দিছে ইনভ্লাপে বইরা। ছাত্রলীগের সম্মেলনের সময় গেছিলাম, সে থেকে আমি তো শিখি, আমি তো এমনি তো আমার বিদ্যা নাই বুদ্ধি নাই, বই পুস্তকে ইউনিভার্সিটিতে কিছু নাই, কিন্তু আমি যা দেখি তাই শিখি, যেটা ভালো লাগে, খারাপ লাগে না এটা কিন্তু আমি কখনো শিখি না। আমি সেই জন্য বলছি, এনায়েত করিম কাদেরিয়া বাহিনীর অ্যাডমিনিস্ট্রেটর, সে কিন্তু বেসামরিক কিছু না। আমি কিন্তু উপরে থেকে শুনেছি বেসামরিক ও কী যেন বলল, সামরিক আর বেসামরিকে পার্থক্য আছে। বেসামরিক প্রধান হলো আনোয়ার আলম শহীদ, তার সহকারী হলো হামিদুল হক, তারপরে হলো আমাকে সোরাব আলী খান আরজু, আলী হোসেন, ফারুক, নুরু। কিন্তু এনায়েত করিম সামরিক প্রশাসক, মুক্তি বাহিনীর প্রশাসক, এবং সে দক্ষতার সাথে, যে দক্ষতার সাথে সে তার যে কাজ করেছে, শেষ করেছে, সেই কাজের জন্যে তাকে যদি পুরস্কার দেওয়া হতো, তাকে যদি স্বীকৃতি দেওয়া হতো, তাহলে সে এখানে জেনারেল গিয়াব বলে একটা গিয়াব আছে, জেনারেল ভিয়েতনামের, জার্মানির রোমেল আছে, রোমেল কিন্তু একটু বড় হয়ে যাচ্ছিল বলে তাকে কিন্তু ধৈর্যই না কোর্ট মার্শাল করতে চাইছিল, যে তুমি হিটলারের চাইতে নামি হয়ে যাইতেছ। সে কিন্তু আত্মহত্যা করেছিল। এদের চাইতেও একটা শ্রেষ্ঠ পুরস্কার, সম্মান এনায়েত করিমের পাওয়া উচিত ছিল, সে যেভাবে লিড করেছে। আজকে জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মানুষ। রাজনীতিতে বঙ্গবন্ধুর পরে কারো যদি জায়গা থাকে তাহলে জিয়াউর রহমানের একটা দল হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় এনায়েত করিম আর জিয়াউর রহমান যে পরিমাণ নৈকট্য ছিল, কাছাকাছি ছিল, তার চাল ফুরাইলেও জিয়াউর রহমান, তেল ফুরাইলেও জিয়াউর রহমান, গাড়ি লাগবো জিয়াউর রহমান, জিয়াউর রহমানের সব কাজ করতো অলি আহমেদ। আমরা কেন যেন সব জিনিস কিভাবে সময় পার হয়ে যাওয়ার পরে আমরা ভুলে যাচ্ছি। আজকে আমি খুব খুশি, তোমাদেরকে আমি 2টা শর্ত দিলাম। ডাক দিলে তোমরা যদি 1000 জন আসতে পারো, তাহলে তোমাদের যে কোনো রকমের দাবি দেওয়া, যে কোনো রকমের। সকালে একজন আসলেন, উনি বললেন যাচাই বাছাই, আরে এই বেটা তোরা যাচাই বাছাই করে একেবারে, তখন কি সেদিন জন্ম হয়েছিল যে তুই বাছাই করবি? যাচাই করলেও আমরা করবো, বাছাই করলেও আমরা করবো। আর যে যাচাই বাছাই হয়েছে, হয়েছেই, ওটা নিয়ে কোনো কথা চলবে না। আমাদের ফুলবাড়ির ফুলপুরের শামসু ভাইয়া ছিলেন, কোন এক মিটিংয়ে বলছে 30 কোটি শহীদ, পিছন থেকে একজন বলছে 30 না 30 লাখ, কয় না কমাইবাম না, যা কইছি কইছি আর কমাইবাম না। মুক্তিযোদ্ধাদের নিয়ে আর ছেলে খেলা সহ্য করা হবে না। আজকের এনায়েত করিমের শোক সভায় এইটাই হোক আমাদের শপথ, যে আমরা মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা করব, সেই সাথে আমরা দেশের জন্যে আমরা সেবা করব প্রত্যেককে। সে কুলি হোক, মজুর হোক, রিক্সাওয়ালা হোক, ক্ষেত মজুর হোক, চাষি হোক, আমরা তার সেবক, আমরা তাদের মালিক না। আমরা যদি সঠিক সেবকের পরিচয় দিতে পারি, তাহলেই আমরা জয়ী হব, তাহলে আমরা তৃপ্তি হব, তাহলে আমাদের সম্মান হবে। এনায়েত করিমের বইটা প্রকাশ করা হয়েছে, আমি আশা করব সবাই পড়বে, দরকার বলে টাকা দিয়ে নিয়ে পড়বে। সবারই টাকা পয়সা আছে, কারো কম আছে, কারো বেশি আছে। 100 টাকা 200 টাকা খরচ করা কোনো কঠিন কাজ নয়। আমি পরিশেষে বলতে চাই যে কালাম, ফজলু, জাহাঙ্গীর, নুরু, বাবলু, আরও যারা এই সময় কাজ করেছে আমি তাদের ধন্যবাদ দিই। আমার কিন্তু একটা নতুন জিনিস আমার চোখের সামনে হয়েছে। আমার নাম আছে ঠিকই, কিন্তু যা ব্যবস্থাপনা সবই কিন্তু ওরা করেছে, সবই। এটা আমার 100% সম্মতিতে, 100% চাহিদায়, কিন্তু কাজ ওরাই করেছে। ওরা যদি এই কাজ করতে পারে,
তাহলে মুক্তিযোদ্ধাদের জন্য, শুধু টাঙ্গাইল না, সারা দেশের মুক্তিযোদ্ধাদের জন্যে, যদি মুক্তিযোদ্ধাদের জন্য 20,000 হয়, এটা আমি পয়সা থাকতে থাকতে লাখ টাকা সম্মানিতে নিয়ে যেতে পারি বলে আমার অন্তর থেকে আমি বলতে পারছি। এবং সব রকম সম্মান পাবে, সব রকম, খালি সম্মানই দেওয়াই সম্মান না, জাতীয়ভাবে সম্মান পাবে, তার সামাজিক নিরাপত্তা হবে। সরকার, সরকারি কর্মচারী মুক্তিযোদ্ধাকে সম্মান করতে হবে। মুক্তিযোদ্ধাকে তারা যতদিন মুক্তিযোদ্ধা পয়সা থাকবে, মুক্তিযোদ্ধার ন্যাস ফ্যাস পয়সা থাকবে, তাদেরকে সম্মান করতে হবে। আমি একেবারে শেষ করতে চাই, আমার শুরু করাই উচিত ছিল জয় বাংলা বলে। আমি শুরু করলাম জয় বাংলা বলে। জয় বাংলা দেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, বাংলাদেশের স্লোগান। আমরা হয়তো ভুল করেছি, আওয়ামী সরকার ভুল করেছে যে সেটাকে হয়তো দলীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে। না, মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্লোগান, মুক্তিযুদ্ধ স্বাধীনতার স্লোগান, জয় বাংলা স্বাধীনতার স্লোগান। আমরা এটাকে মান্য করব এবং সবখানে আমরা জয় বাংলা বলবো, জয় বঙ্গবন্ধু বলবো। বাংলাদেশ আর বঙ্গবন্ধু কখনো বিচ্ছিন্ন না, এক শব্দ, এক জিনিস। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের চিন্তা করা যায় না। আমি সেই জন্য আবারও বলছি, মুক্তিযোদ্ধারা প্রথম নিজেদেরকে চেনো, তারপর সাধারণ মানুষকে চিনবার চেষ্টা করো। সাধারণ মানুষের প্রতি যদি আমাদের দায়িত্ব না থাকে, তাহলে আমাদের কোনো মূল্যই নেই, কোনো মূল্যই নেই। আজকে এই মিটিংয়ে যতজন মুক্তিযোদ্ধা এসেছে, এর দুগুণ যদি সাধারণ মানুষ আসতো, তাহলে এটা আরও ভালো হতো না? আজকে আসে নাই, কিন্তু আগামীকাল নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আমরা আনবো, আমরা তার কাছে যাব, আনবো তাকে। আমি আবারও বলি, এই কথাই যদি আজকের কথাই আমার জীবনের শেষ কথা হয়, তোমরা আমাকে ক্ষমা করো, মাফ করো। জীবনে মানুষ অনেক ভুল করে, ত্রুটি করে, আমরা করেছি, তোমরাও করেছো। আমি আমার অন্তর থেকে সবাইকে মাফ করে দিলাম। তোমরা আমাকে, আমার স্ত্রীকে, এনায়েত করিমকে তোমরা মাফ করে দিও, এই কথা বলে পবিত্র আল্লাহর পবিত্র আরশের নিচে আল্লাহ তোমাদেরকে ছায়া দিন। দেশের জন্য তোমরা মুক্তিযুদ্ধে যেমন দেশের জন্য কাজ করতে পেরেছো, যতদিন তোমরা সুস্থ থাকো, মানুষের জন্য যাতে কাজ করে যেতে পারো, এই আশাবাদ ব্যক্ত করে আমি একটা বিরাট আশা নিয়ে, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের প্রতি একটা বিরাট আশা নিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তোমাদের রহমত করুক। খোদা হাফেজ।